আওয়ামী সরকারের উৎখাতের কারণ উঠে এলো জাতিসংঘের প্রতিবেদনে। ভোটার দিবসের স্লোগান তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে। যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে। এবং সর্বশেষ জানাবো আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটার দিবসের স্লোগান তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে। প্রতিবারের মতো এবারও ২রা মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে স্লোগানে এবারে জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে এবারের ভোটার দিবস উদযাপন করবে ইসি। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ এর স্বাক্ষরিত চিঠি থেকে তথ্য জানা গেছে। ইসি জানায় ২০১৯ সালে প্রথম জাতীয় ভোটার দিবসে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি ও বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার উপস্থিত ছিলেন। ২০২০ সালে দ্বিতীয় জাতীয় ভোটার দিবসে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী উপস্থিত ছিলেন। পরবর্তীতে ২০২১ সালে তৃতীয় জাতীয় ভোটার দিবস থেকে ২০২৪ সালে ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পর্যন্ত অনুষ্ঠিত অনুষ্ঠানগুলোতে প্রধান নির্বাচন কমিশনার, প্রধান অতিথি ও মাননীয় নির্বাচন কমিশনার বৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারে সপ্তম জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে প্রধান অতিথি করে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের আমন্ত্রণ জানানো হতে পারে। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্য থেকে 4 থেকে 6 জন আমন্ত্রণ পেতে পারেন। যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে। যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। গাজী আতাউর রহমান বলেন, যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে। এটা করা যাবে না। আমাদের দাবি স্পষ্ট, আগে সংস্কার, পরে নির্বাচন, আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন দিতে হবে। কারণ যারা বিশৃঙ্খলা করতে চায় তাদের আগে চিনে নিতে চাই। জনগণ আগে বিশৃঙ্খলাকারীদের বেঁধে ফেলতে চায়। তিনি বলেন, আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ী করতে হবে। আমরা কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করব না, বরং ইসলামের পক্ষে এক বাক্স দিতে চাই। এ কথা শুনে কেউ কেউ পাগল হয়ে গেছে, এতে আমাদের কিছু যায় আসে না। সুতরাং আমরা এবার ইসলামিক শক্তির বলয় বৃদ্ধি করতে চাই। গাজী আতাউর রহমান বলেন, সারা দেশে আমাদের প্রার্থী প্রস্তুত আছে। আগামী নির্বাচনে আমরা ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তি এক হয়ে কাজ করব। এজন্য যে আসনে যে দলের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয় তার পক্ষে কাজ করতে হবে। ৬৫,০০০ জনপ্রতিনিধির মধ্যে আগামী দিনে কমপক্ষে ৪০,০০০ আলেম প্রতিনিধি দিতে চাই। সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে। আওয়ামী সরকারের উৎখাতের কারণ উঠে এলো জাতিসংঘের প্রতিবেদনে। জাতিসংঘের অধিকার অফিস বলেছে, ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকে ধারাবাহিক ঘটনাবলীর কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং গণ অভ্যুত্থানের সেই দিনগুলোতে সাময়িকভাবে ভাটা পড়া আন্দোলনের নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভকে পুনরায় উস্কে দিয়েছিল। ওএইচসিএইচআর রিপোর্টে বলা হয়েছে, কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিক্ষোভকারীদের শান্ত করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসতে অনেক দেরি করেছিল এবং সর্বোচ্চ আদালতের আদেশের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বিক্ষোভকারীদের নেতাদের কাছে কুটিল বলে মনে হয়েছিল। এতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের শান্ত করার জন্য ২০২৪ সালের ১৬ জুলাই বিগত সরকার হাইকোর্টের কোটা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি দাখিল করে, যা মূলত বিক্ষোভের সূত্রপাত করেছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে পরের দিন সন্ধ্যায় পদচ্যুত প্রধানমন্ত্রী এক জনসভার শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টের প্রত্যাশিত ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছিলেন। ১৬ জুলাই প্রাণহানির জন্য সমবেদনা জানিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে আমাদের বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহযোগিতা করেছিল। চলতি মাসের শুরুতে প্রকাশিত বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণ বিক্ষোভকারী নেতাদের কাছে আন্তরিকতাহীন বলে মনে হয়েছিল। এতে উল্লেখ করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান জানিয়ে বলেছিল, হাসপাতাল ও জরুরি পরিষেবা খোলা থাকবে, তবে অন্য কোনো প্রতিষ্ঠান চালু থাকবে না এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি ও জামায়াত ইসলামের নেতৃত্ব একই সাথে তাদের অনুসারীদের হরতাল সমর্থন করার আহ্বান জানিয়েছিল, যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী আইন, শিক্ষা এবং তথ্যমন্ত্রীদের বিক্ষোভকারী শিক্ষার্থীদের নেতাদের সাথে আলোচনার জন্য মনোনীত করেছিলেন। পাশাপাশি
ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এর চলমান প্রচেষ্টা অব্যাহত ছিল। এতে বলা হয়েছে, তবে সেই পর্যায়ে ছাত্ররা আর আলোচনার জন্য প্রস্তুত ছিল না, কারণ তারা তাদের উপর এর আগে ছাত্রলীগ ও পুলিশের হামলার কারণে সরকারের সদিচ্ছা নিয়ে সন্দিহান ছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 18 জুলাই থেকে যখন বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করছিল, তখন সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে এবং নিরাপত্তা বাহিনী এই পর্যায়ে প্রাণঘাতী শক্তি প্রয়োগের দিকে ঝুঁকে পড়ে। এতে বলা হয়েছে, তারা শান্তিপূর্ণ হলেও বিঘ্ন সৃষ্টিকারী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কম প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি রাইফেল, পিস্তল ও শটগান ব্যবহার করেছিল। এতে উত্তরায় ও অন্যান্য অনেক জায়গায় হত্যাকাণ্ড ঘটেছিল। পাশাপাশি তারা আহতদের চিকিৎসা সেবা সক্রিয়ভাবে বাধাগ্রস্ত করেছিল। এতে বলা হয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারী জনতা যখন আরো ভিন্ন রূপ ধারণ করে, তখন জনতার কিছু অংশ পুলিশ, পরিবহন, অবকাঠামো এবং বাংলাদেশ টিভি ভবন সহ সরকারি ভবনগুলোতে আক্রমণ করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, 18 জুলাই সন্ধ্যায় সরকার বিজিবি সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দেয় এবং 23 জুলাই পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। OACHR প্রমাণ পেয়েছে যে 19 জুলাই বিজিবি, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং অন্যান্যরা রামপুরা ও বাড্ডা ছাড়াও ঢাকা ও সারা দেশের জনতার উপর গুলি চালায়, কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ বা সহিংস অস্থিরতা দমন করতে পারেনি। সন্ধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রী মধ্যরাত থেকে কার্যকর দেশব্যাপী কারফিউ জারি ও 27,000 সেনা সদস্য মোতায়েন করেন। 20 ও 21 জুলাই নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান চালায়। এতে বলা হয়েছে, পুলিশরা, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে নিরাপত্তা বাহিনী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ মুক্ত করতে, বিশেষ করে যাত্রাবাহী মোড়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি খালি করার জন্য সামরিক রাইফেল ও শটগানের গুলি চালায়। OACHR উল্লেখ করেছে যে 21 জুলাই সুপ্রিম কোর্টের একটি নতুন রায় মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য সংরক্ষিত সরকারি চাকরির কোটা 5% কমিয়ে দেয় এবং সরকার দ্রুততার সঙ্গে আদালতের মতামত মেনে নিয়ে প্রকাশ্যে এই পরিবর্তনকে সমর্থন জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, তবে সেই সময় ছাত্র আন্দোলন ইতিমধ্যেই তাদের নিজস্ব দাবির মধ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত, সেই সাথে ছাত্রদের হত্যাকারী পুলিশ অফিসার এবং ছাত্রলীগ সমর্থকদের জন্য ফৌজদারি জবাবদিহিতার দাবি অন্তর্ভুক্ত করেছিল। 26 জুলাই বিএনপি সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং অন্যান্য সংগঠনের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার এবং সরকারের পতনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছিল। OACHR জানিয়েছে যে রাস্তায় বিক্ষোভ সাময়িকভাবে শান্ত থাকলেও নিরাপত্তা বাহিনী ছাত্র বিরোধী সমর্থক এবং বিক্ষোভে জড়িত থাকার সন্দেহে অন্যদের বিরুদ্ধে গণগ্রেপ্তারের অভিযান চালায় এবং 6 জন বিশিষ্ট ছাত্র নেতাকেও আটক করা হয়। জাতিসংঘের কার্যালয় জানিয়েছে যে এই ব্যক্তিদের প্রায়শই অপরাধমূলক কাজের প্রমাণ ছাড়াই আটক করা হতো এবং অনেক ক্ষেত্রে নির্যাতন ও অন্যান্য ধরনের দুর্ব্যবহারের শিকার হতে হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 28 জুলাই গোয়েন্দা শাখার প্রধান একটি জোরপূর্বক বিবৃতির একটি ভিডিও রেকর্ডিং প্রকাশ করে। এতে আটক 6 জন ছাত্রনেতা বিক্ষোভের নিন্দা করেছিলেন। এই ঘটনায় জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। OACHR আরও জানিয়েছে যে 25 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙচুর করা মেট্রো স্টেশন এবং পরের দিন পুড়ে যাওয়া বাংলাদেশ টিভি ভবন পরিদর্শন করেছিলেন এবং একই দিনে বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে পুলিশ ও বিজিবির গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আহত রোগীদের সাথে কথা বলেছিলেন। তিনি 28 জুলাই নিহত ছাত্রদের পরিবারবর্গকে তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এই সময় তিনি প্রকাশ্যে বিরোধী দলগুলোর উপর সহিংসতা, প্রাণহানির জন্য সমস্ত দোষ চাপিয়েছিলেন। 30 জুলাই সরকার জামায়াতে ইসলামী এবং এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ঘটনা 2024 সালের আগস্টের শুরুতে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা উস্কে দিতে অবদান রেখেছিল। নতুন করে জোরদার গণবিক্ষোভ শেখ হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করেছিল। OACHR উল্লেখ করেছে যে বিক্ষোভ পুনরায় শুরু হওয়ার পর গণ আন্দোলন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগ করার একটি নতুন একক দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের প্রতিক্রিয়ায় প্রাণঘাতী অস্ত্রসহ ব্যাপক শক্তি প্রয়োগ করা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর শক্তি প্রয়োগ সম্পর্কে আগস্টের শুরুতে একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এবং মন্ত্রিসভার একজন সদস্য ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছিলেন। এতে উল্লেখ করা হয়েছে যে রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের জন্য অফিসার ও সৈন্যদের মধ্যে সমর্থন হ্রাস পাচ্ছিল। 3রা আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বড় সেনা সভা আহ্বান করেন, যেখানে জুনিয়র অফিসাররা তাকে জানালো যে তারা বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে চান না। প্রতিবেদনে বলা হয়েছে যে বিক্ষোভকারীরা আন্দোলন কর্মসূচিতে 5 আগস্ট ঢাকায় একটি গণমিছিলের পরিকল্পনা করেছিল। 4 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন, যেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্র, শিক্ষা, পররাষ্ট্র মন্ত্রীরা সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
তারা ঢাকায় গণমিছিল ঠেকাতে পুনরায় কারফিউ আরোপে এবং তা কার্যকর করার বিষয়ে আলোচনা করেন। 4 আগস্ট সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী, সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি প্রধানদের সাথে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সেনাপ্রধান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেন যে ঢাকায় সমাবেশ করতে দেয়া যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি পরিকল্পনায় তারা সম্মত হয়েছিল যে ঢাকা শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। এতে বলা হয়েছে, 5 আগস্টে লাখ লাখ বিক্ষোভকারী ঢাকার কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হলে পুলিশ ও সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকরা অনেক স্থানে বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। যদিও সেনাবাহিনী ও বিজিবি বেশিরভাগ সময় পাশে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের মিছিল করতে দেয়, তবে সৈন্যরা অন্তত একবার যেমন যমুনা ফিউচার পার্কে গুলি চালিয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সকালে সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে সেনাবাহিনী বিক্ষোভকারীদেরকে তার বাসভবনে পৌঁছাতে বাধা দিতে পারবে না। দুপুর 2টার দিকে শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে দেশ থেকে চলে যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।